ট্রেনে চেপে কলকাতা থেকে অনতি দূরে যাওয়া যায় সেরকম অনেক জায়গাই রয়েছে, তবে আজকে দেখাবো এমন একটা জায়গা যেখানে শুরু হয় প্রথম বারোয়ারি পুজো, হয় দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। শুধু তাই নয়, এখানে তৈরি হয়েছিল বাংলার প্রথম ব্র্যান্ডেড মিষ্টি। আর তার সাথে দেখাবো আটচালা সব মন্দিরে ঘেরা এক ঐতিহাসিক জায়গা। ভোলা ময়রার গুপু সন্দেশের সেই সারাতে আজ এসে গেছি গুপ্তি পাড়াতে। হ্যালো গাইস, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি এখন কিন্তু রয়েছি গুপ্তিপাড়াতে। আর গুপ্তিপাড়া প্রসিদ্ধ বারোয়ারি পুজোর জন্য, ভোলা ময়রার জন্য, উপসন্দেশের জন্য, এছাড়াও আরও নানান জিনিস রয়েছে যার জন্য গুপ্তিপাড়া বিখ্যাত। এই গুপ্তিপাড়ায় কীভাবে আসবে, কী কী দেখার জায়গা রয়েছে, কীভাবে ঘুরবে, সব কিছু ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো হে গাইজ, আমি তিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখতে থাকলে চলো লেটস গো। তো প্রথমে তোমাদের বলে দিই তোমরা এখানে অর্থাৎ গুপ্তিপাড়াতে কিভাবে আসবে। তো বন্ধুরা, আমি এখন আছি হাওড়া স্টেশনে। আর এখান থেকে আমি সকাল 8টা হাওড়া কাটোয়া লোকাল ধরে যাবো গুপ্তিপাড়া স্টেশনে। টিকিটের ভাড়া হচ্ছে 20 টাকা, মানে যাতায়াত মিলে মোট 40 টাকা। বন্ধুরা, কলকাতা থেকে প্রায় 74 কিলোমিটার দূরে আমি এখন এসে পৌঁছে গেছি গুপ্তিপাড়া স্টেশনে। আসতে সময় লাগলো প্রায় 2 ঘন্টা মতো। 8টার সময় ট্রেনে উঠেছিলাম, এখানে 10টা বাজতে 5 মিনিট বাকিতে ঢুকিয়ে দিয়েছে। ট্রেনটা একটু লেট, 9টা 40 এখানে ঢোকানোর কথা ছিল। ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে সেখান থেকে বাইরে বেরিয়ে তোমাদেরকে একটা টোটো বুক করে নিতে হবে। তো এই হচ্ছে স্টেশন। আর স্টেশন থেকে বাইরে বেরিয়ে এদিকে দেখতে পাচ্ছ কতগুলো টোটো দাঁড়িয়ে রয়েছে। তো এখান দিয়ে তোমরা বুক করে যেতে পারো। 250 থেকে 300 টাকা নেবে, 400 টাকাও বলতে পারে। তোমাদের একটুখানি বার্গেনিং করে নিতে হবে। তো বন্ধুরা, এখান থেকে মানে স্টেশন থেকে আমার যে প্রথম গন্তব্য তার ডিস্টেন্স হচ্ছে 2.5 কিলোমিটার। তোমরা যদি অটোয় বা টোটোয় যাও 7 মিনিট লাগবে, আর হেঁটে যেতে গেলে 33 মিনিট। তো আমি হেঁটেই যাচ্ছি কারণ আমার হাতে সময় রয়েছে। তো বন্ধুরা, আমার যে প্রথম ডেস্টিনেশন বা প্রথম গন্তব্য, সেখানে যাওয়ার আগে আরেকটা জায়গা রাস্তার মাঝখানে এসে গেল, মানে এই পথ দিয়েই যাচ্ছিলাম আর কি। তোমাদের বলে দিই, তোমরা অনেকে অনেক ভিডিওতে দেখে থাকবে বা শুনে থাকবে যে এই যে দুর্গা মন্দিরটা রয়েছে বা এই আমার পিছনে যে সেনবাড়ির গেটটা রয়েছে, এখানে নাকি বারোয়ারি পুজো প্রথম শুরু হয়। কিন্তু সেই তথ্যটা কিন্তু একেবারেই ভুল। আসল যে জায়গাটা বারোয়ারি পুজো শুরু হয় সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি ধীরে ধীরে। বাট এই জায়গাটায় কিন্তু বারোয়ারি পুজো শুরু হয় না। এই জায়গাটায় দুর্গাপুজো হয়, কিন্তু এই জায়গাটায় শুরু হয়নি। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। আর এখান থেকে কিন্তু মন্দিরটা অলরেডি দেখা যাচ্ছে। এটাই হচ্ছে দেশকালী মাতার মন্দির। তো বন্ধুরা, আমি এখন যে জায়গাটাতে রয়েছি এটা হচ্ছে সেনদের পুরনো জমিদার বাড়ি বা বলো বা পুরনো রাজবাড়ি। সেই বাড়িটা দেখতে পাচ্ছ কতটা হিউজ। পিলারের থামগুলো দেখে বুঝতে পারছো যে কতটা পুরনো। আর এটা প্রায় 400 থেকে 500 বছর পুরনো। এই সেনবাড়ি একসময় ছিল এই গুপ্তিপাড়ার নামকরা রাজবাড়ি, যা এখন প্রায় ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি কিন্তু দেশকালী মাতার মন্দিরে। আর এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিব মন্দির, আর ওটা হচ্ছে মেইন মন্দির দেশকালী মাতার মন্দির। আর এদিকে যে বট গাছটা রয়েছে এটা প্রায় অনেক বছরের পুরনো। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি দেশকালী মাতা মন্দিরের সামনে। আর এইখানে মানে এই মন্দিরে দেশকালী মাতা কিন্তু খুবই জাগ্রত। কার্তিকী অমাবস্যায় এই মন্দিরে পুজো হয়। যেদিন পুজো হয় সেদিনই রাত্রিবেলা ভাসান দিয়ে দেওয়া হয়। বাকি বছর ধরে তার কাঠামোকে পুজো করা হয়। তো এখানে আলাদা করে কোনো বিগ্রহ নেই।
তন্ত্র সাধনার এক বহু প্রাচীন নিদর্শন এই দেশ কালী মাতা মন্দির। শোনা যায় এক সময় ডাকাতরা এসে এই দেশ কালী মাতা মন্দিরে পুজো সেরে ডাকাতি করতে যেত। পাশে রয়েছে একটি শিব মন্দির। শিব মন্দিরের উল্টো দিকে রয়েছে একটি পুরনো বটগাছ, যেখানে কিন্তু প্রচুর বাদুড়ও রয়েছে। তো এই মন্দিরের এই পার্টটাতে দেখতে পাচ্ছ কতগুলো হনুমান বসে রয়েছে। তো এখানে কিন্তু হনুমানের উৎপাত আছে, এলে সাবধানে। তো এই যে এটা দেখতে পাচ্ছ দেশ কালী মাতা মন্দির, আর এর পাশে এরকম একটা সরু রাস্তা চলে গেছে, এখান দিয়ে যাওয়া যায় বিন্দুবাসী মন্দিরে, যেখানে বারোয়ারি পুজো প্রথম শুরু হয়। তো এই হচ্ছে বিন্দুবাসিনী মাতার মন্দির, আর এখানে ঢোকার জন্য বড় গেট রয়েছে, আর এরকম একটা ছোট গেট, সেটা খুলে ঢুকতে হবে এখানে। আর এই হচ্ছে সেই মণ্ডপ। তো বন্ধুরা, আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ বিন্দুবাসিনী মাতার মণ্ডপ জায়গাটার নাম। এখানেই কিন্তু ভারতের প্রথম যে বারোয়ারি পুজো সেটা শুরু হয়। কিন্তু বারোয়ারি পুজো আমরা জানি এখন দুর্গাপুজো হিসেবে, তো এখানে কিন্তু দুর্গাপুজো দিয়ে শুরু হয়নি, এখানে জগদ্ধাত্রী পুজো দিয়ে শুরু হয়েছিল। 12 ইয়ারি কেন এসছে, 12 জন বন্ধুরা মিলে করেছিল, তারা আসলে ছিল 12 ইয়ারি পুজো, তো সেটাই অপভ্রংশ হয়ে 12 আরি হয়ে গেছে। তো বারোয়ারি পুজোর প্রথম প্রচলন শুরু হয়েছিল এই গুপ্তিপাড়াতে। জায়গাগুলো কতটা কাজে তোমাদের একবার দেখাই। এটা হচ্ছে দেশকালী মাতার মন্দিরের পাশে গলি, সেটা দিয়ে চলে গেছিলাম আমি 2 মিনিট হেঁটেই বিন্দুবাসিনী মন্দিরে। আর এইখান থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে রথটা, ঠিক আছে, এটাই হচ্ছে রথ যেটার কথা বলছিলাম। তো বন্ধুরা, মেন যে দেখার জায়গাগুলো সেগুলো কিন্তু একদমই কাছাকাছি, মানে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে রয়েছে। কিন্তু দেশকালী মাতার মন্দির অবধি স্টেশন থেকে যে দূরত্বটা সেটা একটুখানি বেশি। তো তোমরা যদি পায়ে হেঁটে সময় থাকে তাহলে পায়ে হেঁটে ঘুরতে পারো, নাহলে একটা টোটো ভাড়া করে নিতে পারো। 250 থেকে 300 টাকা নেবে, পুরো যা যা জায়গা আছে ঘুরিয়ে দেবে। বন্ধুরা, আমি এখন কিন্তু চলে এসেছি আমাদের গুপ্তিপাড়া ভ্রমণের নেক্সট ডেস্টিনেশন পয়েন্টে, আর সেটা হচ্ছে এই রথ। এই রথ কিন্তু পুরীর যে রথ আছে তারপরে দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হয় এই গুপ্তিপাড়াতে। প্রায় 2 কিলোমিটার মতো চলে। পুরীতে যতটা টানা হয় তারপরে সেকেন্ড যে পথে অতিক্রম করে সেই অনুসারে দ্বিতীয় বৃহত্তম এই গুপ্তিপাড়া রথ। আর এই যে দেখো, দেখতে পাচ্ছ সাইডে যে টিনের চালগুলো দেওয়া রয়েছে, এটা দিয়ে এইগুলো দিয়ে যেগুলো রয়েছে পুরো এরকম, এইগুলো দিয়ে কিন্তু সারা বছর এই রথটা ঢাকা থাকে, যাতে বৃষ্টির জলে বা রোদে কোনো ক্ষতি না হয়। এখন যেহেতু সামনে রথ এসছে তাই জন্য এটা খোলা হয়েছে, খুলে ভেতরে কাজ করা হচ্ছে, দেখা হচ্ছে ঠিকঠাক আছে কি না, সব কিছু চেক করা হচ্ছে। আর এর ঠিক পাশেই রয়েছে এইদিকে, মানে এই যে দেয়ালটা দেখতে পাচ্ছ এর পাশেই রয়েছে গুপ্ত বৃন্দাবন। গুপ্তিপাড়ার নাম একসময় ছিল গুপ্ত বৃন্দাবন পল্লী, তারপর সেখান থেকে হয় গুপ্তপল্লী, তারপর ধীরে ধীরে গুপ্তিপাড়া নামে পরিচিতি পায় এই জায়গা। দেখো, এইখান দিয়ে দেখা যাচ্ছে রথটা, আর এই হচ্ছে গুপ্ত বৃন্দাবন, মানে একদম গায়ে গায়ে। এটাকে গুপ্ত বৃন্দাবন বলার কারণ এখানে 4টে মন্দির রয়েছে, দেখতে পাচ্ছ মন্দিরের চূড়াগুলো। বাকি বিস্তারিত তোমাদের মন্দিরের ভেতরে গিয়ে বলছি। রথ টানার আগে সামনে যে দুটো ঘোড়া থাকে, আমরা ছোটবেলায় যে রথ টানি দেখি, সেই ঘোড়াগুলো আই থিঙ্ক এইগুলো। সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই যে 4টি মন্দির রয়েছে, এগুলো কিন্তু তোমরা এসে এমনিই দেখতে পারবে, কোনো রকম কোনো টিকিটের ব্যবস্থা নেই এখানে। এই গুপ্ত বৃন্দাবন এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। ঢুকেই রয়েছে বসার জায়গা। তো বন্ধুরা, ঢুকেই সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বৃন্দাবন চন্দ্র মন্দির, আর ডান দিকে যে মন্দিরটা রয়েছে এটা রামচন্দ্র মন্দির, আর বাঁ দিকে যে মন্দির যে কৃষ্ণচন্দ্র মন্দির। ওই দিকে মাঝখানে যে বরাবর যে মন্দিরটা দেখতে পাচ্ছ
জোড়া মন্দিরের মতো দেখতে লাগছে, ওটা হচ্ছে চৈতন্যদেবের মন্দির। তো এখন আমি যে মন্দিরের চারপাশটা দিয়ে ঘুরছি এটা হচ্ছে কৃষ্ণচন্দ্র মন্দির। এর ভেতরে যে বিগ্রহ রয়েছে সেটা কৃষ্ণের, সেটা যদি পারি তো তোমাকে দেখানোর চেষ্টা করবো। ওই দিকের দরজাটা বন্ধ, দেখা যাক ওই সামনের দরজাটা খোলা আছে। 1745 সালে নবাব আলীবর্দী খাঁয়ের রাজত্বের সময় নির্মাণ হয় এই আটচালা মন্দিরটি। এখানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কৃষ্ণচন্দ্রের মন্দির। এখান থেকে এই চৈতন্যদেবের মন্দিরে যাওয়ার জন্য বা ওইদিকে বৃন্দাবনচন্দ্রের মন্দিরে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ এরকম সিঁড়ি স্টেপ টাইপের করা রয়েছে এখানে যাতে সুবিধা হয় এক মন্দির থেকে আরেক মন্দিরে যেতে, নামতে না হয়। তো চলো এবারে কৃষ্ণচন্দ্র মন্দিরের কাছে যে মন্দিরটা রয়েছে অর্থাৎ চৈতন্যদেবের মন্দির সেটা তোমাদের একটু দর্শন করে দিই। তো আমার পিছনে যে মন্দিরটা রয়েছে এটা হচ্ছে চৈতন্যদেবের মন্দির। এটা এইখানে যে চারটে মন্দির রয়েছে তার মধ্যে থেকে সবথেকে পুরনো মন্দির এটা। আর এই মন্দিরটা যে দুটো চূড়া রয়েছে বা জোড়া মন্দির টাইপের দেখতে লাগছে, এটা দেখে বিষ্ণুপুরের একটা মন্দিরের কথা মনে পড়ছে, জোর বাংলা মন্দির। সেই মন্দিরটা আমি দেখিয়েছিলাম আমার একটা ভিডিওতে, যারা বিষ্ণুপুরের আমার ভিডিওটা দেখেছো তারা জানো। তো সেই জোর বাংলা মন্দিরের আদলে কিন্তু কিছুটা এই মন্দিরটা। 1650 সালে রাজা বিশ্বেশ্বর রায় এই মন্দিরটি তৈরি করেছিলেন। ভিতরে রয়েছে চৈতন্যদেব এবং নিত্যানন্দ মহাপ্রভুর মূর্তি। এটা দিয়ে আমি ঢুকেছিলাম, ঢুকে একদম সোজাসুজি যে মন্দির এটাই হচ্ছে বৃন্দাবনচন্দ্রের মন্দির। এখানে রয়েছে কৃষ্ণ রাধা। 1810 সালে এই আটচালা বৃন্দাবনচন্দ্রের মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরের স্পেশালিটি হচ্ছে এইগুলোই, ফ্রেস্কো পেন্টিং বলে এগুলোকে। দেখতে পাচ্ছ সারা মন্দির জুড়ে রয়েছে, মন্দিরের গেটটা জুড়ে এইদিকে রয়েছে, এই দিকটাতেও কিছু রয়েছে, এগুলোকে বলা হয় ফ্রেস্কো পেন্টিং। আমি এখন দাঁড়িয়ে রয়েছি রামচন্দ্রের মন্দিরে, আর এখানে বিগ্রহ বলতে রাম, সীতা আর লক্ষণ, পাশে রয়েছে হনুমানজি। আর এখানের মন্দিরের বিশেষত্ব হলো টেরাকোটার কাজ। সারা দেওয়ালে, সারা গায়ে, মন্দিরের সারা গায়ে টেরাকোটার কাজ করা রয়েছে। বিভিন্ন পৌরাণিক কাহিনী, বিভিন্ন মহাকাব্যের বিভিন্ন জিনিসপত্র এখানে টেরাকোটা শিল্পের মাধ্যমে মন্দিরের দেওয়ালে দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। 1800 শতকে শেওড়াফুলির রাজা হরিশ্চন্দ্র রায় তৈরি করেন এই মন্দিরটি। অপূর্ব সব টেরাকোটার কাজ দেখতে পাবে এখানে। রথের সময় এই জায়গাটাতেই স্নান করানো হয় জগন্নাথ দেবকে। বিখ্যাত ভোলা ময়রা কিন্তু জন্মগ্রহণ করেছিল এই গুপ্তিপাড়াতে। আর প্রথম বাংলার যে ব্র্যান্ডেড মিষ্টি সেটা হচ্ছে গুপো সন্দেশ, সেটাও কিন্তু এই গুপ্তিপাড়ার একটা স্পেশালিটি। তো তোমাদের সেন বাড়ি যেটা দেখিয়েছিলাম তার ঠিক পাশ দিয়ে সোজা একদম হেঁটে এসে, অনেকটা হেঁটে এসে একটা বাজার পড়বে। সেই বাজারের যে মোড়টা আছে সেই মোড়টা থেকে ডান দিকে টার্ন নিলেই কিন্তু জগন্নাথ দেবের যে মাসির বাড়িটা সেটা রয়েছে। জগন্নাথের মাসির বাড়ির ঠিক উল্টো দিকেই রয়েছে মিষ্টির দোকান। শোনা যায় ভোলা ময়রার বংশধরদের দোকান এটি। আর এটি হলো সেই গুফো সন্দেশ। এটি দুটো মিলিয়ে টোটাল একটা সন্দেশ, দাম মাত্র 20 টাকা। টেস্ট অসাধারণ। তো বন্ধুরা, আমি ট্রেন থেকে নেমেছিলাম প্রায় 10টা মতো, তারপরে এখন বাজে 1:30। তো
তো মোটামুটি আমি যেহেতু হেঁটে এসেছি, হেঁটে যাচ্ছি, সব জায়গায় হেঁটে গেলাম, তার জন্য আমার টাইম লেগেছে প্রায় 3.5 ঘন্টা মতো টাইম লেগেছে সব জায়গাগুলো ঘুরতে। তো ঘুরে তারপরে মিষ্টির দোকানটা খুঁজে বের করে তারপরে সেখানে মিষ্টি খেয়ে তারপরে মানে সব আর কি হেঁটে হেঁটে করেছি, যার জন্য আমার টাইমটা বেশি লেগেছে। তো এটাই যদি তোমরা টোটোতে আসো, টোটো বুক করে আসো, বুক করে যে কটা জায়গা আছে 4-5টা জায়গা যেগুলো দেখালাম সব ঘুরে ফিরতে মোটামুটি তোমাদের 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। খুব ম্যাক্সিমাম আমি দিলাম 2 ঘন্টা, এর বেশি লাগে না। আর এর পরের স্টেশনই হচ্ছে কালনা। তো সেখানে গিয়ে কিন্তু তোমরা কালনার যে 108 শিব মন্দির আছে সেগুলোও দেখতে পারো একদিনে। তোমরা যদি টোটো করে ঘোরো তোমাদের গুপ্তিপাড়ার পরে তোমরা কালনার যে 108 শিব মন্দির আছে সেগুলোও কিন্তু তোমরা দেখে নিতে পারবে একই দিনে। আর ফেরার ট্রেন রয়েছে 4টের সময় গুপ্তিপাড়া থেকে হাওড়ার জন্য। তো বন্ধুরা আজকে ভিডিও এই অবধি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা। আর আমাকে ইনস্টা ফেসবুকে ফলো করতে চাইলে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, সেখানে গিয়ে ফলো করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণের জন্য কিপ ট্রাভেলিং, কিপ ফুডিং, স্টে হ্যাপি, বাই।